আপনার যদি হাত ভাঙে, পা ভাঙে, কে ক্ষতিগ্রস্ত হবে? আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা খবর পেয়েছি যে এই যে ডক্টর মাহবুবুর রহমান কলেজে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, পত্রিকার জাগর নিউজ মারফত যেটি জানতে পারলাম, যে 3 জন নাকি নিহত হয়েছে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, যেই মায়ের বুক খালি হয়েছে, সেই মাকে কি জবাব দিবেন আপনারা? কেনই মারামারি করলেন? আপনারা কিন্তু কিছুই জানেন না। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনারা শান্ত হন। আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোসরেরা, ফ্যাসিবাদের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করার জন্য। এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি, সেটিকে নস্যাৎ করার জন্য। পাশাপাশি বলছি, এই যে আজকে সকালে অহিংস গণ আন্দোলন নামে ঢাকার বিশ্ববিদ্যালয়ে এখানে শত শত মাইক্রো বাস উপস্থিত করার এটি কর্মযজ্ঞ শুরু হয়েছিল। আমরা যেটি জানি যে প্রায় 20-30 হাজারের মতো লোক শাহবাগে জমায়েত করার একটি প্রস্তুতি চলছিল। তাহলে চিন্তা করে দেখুন, আজ থেকে প্রায় 15 দিন আগে যেই কর্মসূচির ঘোষণা বা আয়োজন চলছে, 15 দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে, আরেকদিকে আগারগাঁওয়ে আপনার অটোরিকশাওয়ালা তারা সেখানে অবরোধ করতেছে, সেখানে কর্মসূচি করছে, আরেকদিকে শাহবাগে এইরকম একটি কর্মসূচি আয়োজন করা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন, এনএসআইয়ের মশাইরা, এসপির মশাইরা, ডিজিএফআইয়ের মশাইরা, আপনারা কি করছেন? আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন? আমি সরকারের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের। আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন। আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে দেশ চালাতে দিচ্ছে না, আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ চালাতে দিবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা কি করছেন? এত এত রক্ত, এত এত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা গিয়ে উপদেষ্টা হয়েছেন। এখন আপনারা যদি এই ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অবদৎপরতা থেকে আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে কি আমরা 2 দিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব? রক্তের গঙ্গা বয়ে যাবে, রক্তের হোলি খেলা শুরু হবে, আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন? আমরা সেটি মনে করি না। আমরা মনে করি আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, শহীদদের স্পিরিটকে ধারণ করেন, আহতদের আহাজারিকে আপনারা ধারণ করেন, আপনারা এই ধরনের কাজ করতে পারেন না। আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে, কেন আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক অপতৎপরতা, তার জাতীয় পার্টি সহ দোসরদের রাজনৈতিক অপতৎপরতা এখনও নিষিদ্ধ করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। গত 10ই নভেম্বরও একই রকমের পরিস্থিতি হয়েছে, প্রতিবাদী ছাত্র জনতারা গিয়ে প্রতিবাদ করেছে। এখন তো প্রশ্ন জাগে যে আমরা দেখলাম যে উপদেষ্টাদের বিষয়ে অর্ডিন্যান্স জারি করা হবে, অধ্যাদেশ জারি করা হবে। মানে কি, উপদেষ্টারা যা করবেন তার জন্য তারা দায়মুক্ত থাকবেন। এখন উপদেষ্টা মহোদয়দের কাছে প্রশ্ন রাখছি, এই উপদেষ্টা মহোদয়রা তো শুধুমাত্র অভ্যুত্থান করা নাই, অভ্যুত্থানের আন্দোলনের সামনে সারিতে নেতৃত্বও দেয় নাই, বরং তাদের মাঝে হাতে গোনা 2-3 জন তারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন। বাকিরা তো রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্বও দেন নাই। হ্যাঁ, তাদের ভিতরে কেউ কেউ আছেন যারা শিক্ষার্থীদের সাথে ছিলেন, অবশ্যই তাদের অবদানকে আমরা স্যালুট জানাই, কিন্তু অধিকাংশই তো ছিলেন না। তাহলে এই আবারও যদি বলি যে এই ছাত্র উপদেষ্টারা তারা তো ডিবির কার্যালয়ে আবদ্ধ ছিলেন না ভাই? আবদ্ধ ছিলেন তো ওই সময়। আবার ছাত্র নেতৃবৃন্দরা, বৈষম্য বিরোধী আন্দোলনের এখন যারা অনেক হাইলাইটেড নেতা, তারা তো কোথায় ছিলেন? তারা কিন্তু এখন বলছেন যে তাদেরকে ডিজিএফআই কী করে রেখেছিল? নজরবন্দি করে রেখেছিল। তাদেরকে দিয়ে ডিজিএফআই 9 দফাকে 8 দফা বানিয়ে বলিয়েছে। মূল যে দফাটা ছিল শেখ হাসিনার ক্ষমা চাওয়া, সেটি কমিট করে দিয়েছিল। তাহলে সেই সময় রাজপথে কারা আন্দোলন করেছে? সেই সময় রাজপথে কারা নেতৃত্ব দিয়েছে? অনেকেই আন্দোলনের ঘোষণা দিয়েছেন অনলাইনে, কিন্তু রাজপথে ছিলেন না। রাজপথে কারা নেতৃত্ব দিয়েছে আপনাদেরকে জানতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
আপনারা ডিবির গারদ থেকে কি দিয়েছিলেন ঘোষণা যে আন্দোলন শেষ? আন্দোলন কি শেষ হয়েছে? হয় নাই। তো সেই প্রশ্নগুলো কিন্তু এখন তুলতে হবে। তা যারা রাজপথে আন্দোলন করেছে, আমি তো উপদেষ্টা হই নাই ভাই, আমি উপদেষ্টা হয়েছি? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, উনি কি উপদেষ্টা হয়েছে? হয় না। এখানে যারা আছে সবাই আন্দোলনের লিডিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা নেতৃত্ব দিয়েছে এবং বৈষম্য বিরোধীর কমিটিতেও ছিল। যারা উপদেষ্টা হয় নাই তাদের কি হবে? আপনারা তো অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে দায় মুক্তি পেয়ে যাবেন। তাহলে এই সংবিধান, এই আইন, এই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি হবে? দেখা যাবে যে যাত্রাবাড়িতে যেই পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, যিনি মেরে ঝুলিয়ে রেখেছিলেন, তাকে কি আমরা বাংলাদেশে বীর হিসাবে আমরা তাকে কি সম্মানিত করব? না তার বিরুদ্ধে সামনে আবার মামলা হবে, হ্যাঁ, এবং তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে আপনারা বিচার করবেন। অথচ আপনারা কিন্তু কি করতেছেন? অধ্যাদেশ জারি করে আপনারা দায় মুক্তি করছেন। তাহলে এই যে ক্রাইসিসগুলো, এই ক্রাইসিসগুলোর ফয়সালা কে করবে? আমরা বলেছিলাম যে বিপ্লবী সরকার দরকার। আপনারা কি করলেন? এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন। হ্যাঁ, এখন আপনারা সেই উপদেষ্টা পদে থেকে, দায়িত্ব থেকে আপনারা বলছেন যে চূড়ান্ত গণ অভ্যুত্থানের আহ্বান করা হবে। আপনারা তো সরকারে আছেন, আপনারা কীভাবে গণ অভ্যুত্থানের আহ্বান করবেন এখন? তাহলে আপনারা তো এই যে প্রায় 100 কত দিন, 100 দিনের মতো বেশি পার হয়ে গেছে। এতদিন যে আপনারা 100 দিনের মতো এতদিন যে আপনারা সরকার পরিচালনা করলেন, এখন আবার আমরা দেখতে পেলাম যে আবার আজকে যে নতুন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে, সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে এসে নেতৃত্ব দিবেন। তাহলে আপনি গেলেন উপদেষ্টা হয়ে দেশ চালাইতে, রাষ্ট্র চালাইতে, আবার এখন আপনি আইসে এখানে নেতৃত্ব দিবেন। তার মানে কি তাহলে আপনারা 100 দিন কি আপনারা ব্যর্থ? আপনারা নেতৃত্ব দিতে পারেন নাই? এই রাষ্ট্র ব্যবস্থা, এইটা তো কোনো ভাই সার্কাস খেলা না, এইটা তো কোনো গেম না, এইটা হলো একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা। আওয়ামী লীগ যদি ফিরে আসে, এখানে যদি আবার প্রতিবিপ্লব হয়, তাহলে আমাদের কারো তো অস্তিত্ব থাকবে না। আমরা যারা আন্দোলন করেছি, আমরা সরকারেও যাই নাই, সরকারের হালুয়া রুটির ভাগ বাড়ানো তো আমরা পাইনি। আপনারা তো আছেন, এটা তো আপনাদের দায়িত্ব। আবার দেখছি যে বৃহৎ রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে মানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বললেন যে আওয়ামী লীগ বা এই দলগুলো নিষিদ্ধ, রাজনৈতিক অবতৎপরতা নিষিদ্ধের প্রশ্ন আসলে বড় রাজনৈতিক দলগুলো বাধা দেয়। বিভিন্ন অ্যাম্বাসি থেকেও নাকি বলা হয় যে নিষিদ্ধ না করার পক্ষে। আবার তারাও বলছেন যে আমরা তো নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারি না। ইভেন বিএনপি এবং জামাত ইসলামেরও আমির সাহেব, তার পক্ষ থেকেও এরকম বক্তব্য আমরা পেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে প্রকারান্তে বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতারা যখন এই ধরনের বক্তব্য দেন, তাহলে আওয়ামী লীগ ছলে বলে কৌশলে বিভিন্ন রূপে নকশে কল্পে তারা ফেরত আসার যে একটা সাহস, সেটি তারা পায় না? সেটি তো তারা পাচ্ছে। আমি মনে করি যে এই যে আওয়ামী লীগ সাহস পাচ্ছে, এর দায় তো তারা এড়াতে পারেন না। আমরা মনে করি যে সত্যিকার অর্থেই এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করেন, এই যে এত এত ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা বলছেন যে আমাদের হাত, পা, চোখ এগুলো ফেরত আসবে না, আমার ছেলে ফেরত আসবে না, আমার বাবা ফেরত আসবে না, মা ফেরত আসবে না। তাহলে সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের দোসররা কেন আবার রাজনীতিতে ফেরত আসবে? কি আর এখন তো বিচারই হয় না ভাই। এই যে আবু সাইদকে যে হত্যা করেছে, তার হত্যাকারীদের তার মাত্র নাকি 2 জনকে গ্রেপ্তার করে, গ্রেপ্তারই শেষ হয় নাই, বিচারই হয় নাই, শাস্তি হয় নাই। তার আগেই আপনারা বলছেন আগামী দ্রুত নির্বাচন দিন এবং আগামী নির্বাচনে তারা আসছে নাকি কোনো বাধা নেই। তাহলে এত দ্রুত এই গণ অভ্যুত্থানের স্মৃতি আপনারা ভুলে গেলেন। এবং বলা হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে নির্বাচিত সরকার না আসলে নাকি রাষ্ট্র সংস্কার করা যাবে না এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে নাকি সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা ভাই, আবার যে আপনার হচ্ছে ট্রায়াল চলতেছে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের বিষয়ে এখন জানতে চাচ্ছি ভাই, আমরা কোটি কোটি মানুষ যেই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, যেই রক্ত হামলা, এগুলো নিজ চোখে দেখেছি। কোটি মানুষের আমাদের রায় তাদের রাজনৈতিক অবতৎপরতাকে নিষিদ্ধ করা, সেইখানে আবার আপনাদেরকে ট্রায়াল করে সিদ্ধান্ত নিতে হবে? আবার আপনাদেরকে কি ভোট লাগবে? ভোটের পরে আপনারা সিদ্ধান্ত নেবেন? তার মানে তো আপনারা ভুলে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সসম্মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি এটা জিজ্ঞাসা আমাদের যে আপনি স্পষ্ট করুন যে এই গণহত্যাকারীরা আগামী নির্বাচনে, আগামী রাজনীতিতে আবার দ্রুত ফিরে আসবে কিনা।
আমরা প্রত্যাশা রাখি, আশা রাখি তরুণদের ভাষা বৃহৎ রাজনৈতিক দলগুলো বুঝবে এবং অবশ্যই এই সরকার তরুণদের ভাষার বাইরে যাবেন না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই।